জি এরকম ক্ষেত্রে এই জি ঝুঁকি স্যার। নিয়ে সেখানে আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো কিনা একটু অপেক্ষা জি করেন, আপনি সামনে দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। হ্যাঁ, এরপরে ঠিক বলেন, আছে কে যেন স্যার। বলছেন একটা প্রশ্ন, এবার বলেন। জি স্যার, আমার যেটা ছিল আর কি স্যার, আমাদের নাকি আবার একটা বার কাউন্সিলের সার্কুলার দিয়েছে আপনার 29শে নভেম্বর বলে পরীক্ষা হবে। এটা কি সত্য কিনা? কেন এর এর আগে দেখেন নাই আপনি? না না না, এমনি কি এটা তো সার্কুলার অনেক, দিয়েছে স্যার? এটা কি অনেকদিন আগে হয়েছে না সার্কুলার? জি স্যার, ওই যে না, একটা হাইকোর্ট তো পরীক্ষা কমিশন চলতেছে। পরীক্ষা আর ওটা একত্রে দিয়েছে। না, একটা তো এটা তো হাইকোর্টের আছে আর অনেকদিন একটা আগে এই হয়েছে। যে বারে। এটা তো বেশ কিছুদিন আগেই দিয়েছে। আর দুটা পরীক্ষা একই সাথেই হয়েছে। ওটাই ডেট বললাম, ডেট এটা তো প্রকাশ অনেকদিন করছে। আগে, আপনি মনে হচ্ছে নতুন শুনলেন। স্যার আমি গ্রুপে দিয়ে দিতে পারবো, গ্রুপে দিয়ে দিচ্ছি, ক্লাসের শেষে উনি দেখতে পারবেন। আচ্ছা, বোরহান মনে এখন হয় একটু প্রশ্নটা দিয়ে দেন। করেছিলেন। বোরহান মনে হয় প্রশ্নটা করেছিলেন। এগুলো তো দীর্ঘদিন আগের। স্যার, এটা 1 মাস কোনটা আগে দীর্ঘদিন হয়েছে আগে? স্যার। এটা কি হাইকোর্টের? এই বার কাউন্সিলের পরীক্ষাও নভেম্বরে, তো তো দীর্ঘদিন আমি আগের তো সেটাই সার্কুলার। বলতেছি। স্যার, আমার কথাটা হচ্ছে যে কিন্তু পরীক্ষাতে একটা হচ্ছে যে রিটেন পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনো দেয়নি, এখনো তাদের বাইবে আছে। সেই এটা অনুযায়ী আবার তাদের 29 ব্যাপার, তারিখে 29শে এটা নভেম্বর তাদের নেওয়া, এটা ব্যাপার, কেমন ধরেন কথা না? ওটা এটা তো একটা তাদের কেমন ব্যাপার, তারা ধরেন? রিটার্ন পরীক্ষা রেজাল্ট দেবে কিনা, ভাই এগুলো এগুলো আলোচনা আমি করবো না এখানে। স্যার, আপনি এই পরের সেটাই আলোচনাগুলো স্যার। প্রশ্ন। এখানে না বাড়িয়ে স্যার আমরা মূল ইয়েতে যাই স্যার, এগুলা অপ্রাসঙ্গিক আলোচনা এইগুলো স্যার। আলোচনা আপনার কলিগ ব্রাদারদের সঙ্গে আপনি করবেন, বা আপনার যে সহশিক্ষার্থী আছে তাদের সঙ্গে এগুলো আলোচনা করবেন। আপনি পড়ার মধ্যে থাকেন। এরপরে আছে দেখেন, এই 99 এর তিনি কি পড়লাম যে এরও আবার দুইটা ব্যতিক্রম বলছে। এই যে বললাম যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনাকে 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে পড়তে হবে, এবং চারটা ব্যতিক্রমের কথা বললাম। এই চারটা ব্যতিক্রমের মধ্যে এই সরকারি কর্মকর্তা, এখন তো এমনও হতে পারে যে সে নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিল, কিন্তু আপনি বিশ্বাস করলেন না, বা তার আচরণ এমন যে বিশ্বাস করার মতো নয় যে ওই লোকটা আসলেই সরকারি কর্মচারী বা সরকারি কর্মকর্তা। আপনি কি তার বিরুদ্ধে এই যে অবিশ্বাস, বা আপনার ফ্যাক্ট বা আপনার ঘটনাচক্রে যেটা মনে হয়েছে যে এই লোকটা সরকারি কর্মচারী নাও হতে পারে বা কর্মকর্তা নাও হতে পারে, তার বিরুদ্ধে কি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না? কেউ একজন উত্তর দেন, যে যে অবশ্যই যাবে যাবে লোকটা স্যার। যাবে স্যার, যাবে, এই যাবে স্যার। সরকারি কর্মচারীর বিষয়েই ব্যতিক্রম দুইটা উল্লেখ করেছেন। যে সরকারি কর্মচারী বলে বিশ্বাস না হয় বা বিশ্বাস করার কারণ না থাকে, তাহলে আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। খ নাম্বারটা হলো কি একই রূপ, সরকারি কর্মচারীর নির্দেশে কাজ করা হচ্ছে বলে বিশ্বাস না হয় বা বিশ্বাস করার কারণ না থাকে। এমন সময় অনেক ভুয়া লোক হয় না, যে আমি আপনাকে গিয়ে পরিচয় দিলাম যে আমাকে তো অমুক কর্তৃপক্ষ এখানে পাঠিয়েছে, কিন্তু আসলে আমার আচরণ বা আমার কার্যক্রম বা আমি যে প্রসিডিউরে কথাটা বলেছি, তাতে আপনার সন্দেহ হয়েছে যে না, এ মনে হচ্ছে এই সরকারি কর্মচারী বা কর্মকর্তার নির্দেশে আসলে কাজটা করতে আসেনি, নিজেকে হয়তো ভুয়া হিসেবে কাজটা করতে আসছে, এরকম যদি আপনি বিশ্বাস করেন, সেক্ষেত্রে প্রয়োগ করার সুযোগ আছে। তার মানে দেখেন, এই যে পেনাল করে এই যে শব্দগুলো বলছি যে এটা করা যাবে, আবার আবার এর ব্যতিক্রম এই অংশটুকু আছে, এগুলো সম্পূর্ণ কিসের উপর নির্ভর করছে? পুরো ফ্যাক্টের উপর নির্ভর করছে। আপনাকে এখানে কি কোনো মানদণ্ড দেওয়া আছে যে এই কারণে এটা বিশ্বাস করা যাবে বা ওই কারণে বিশ্বাস করা যাবে না? কোনো ক্রাইটেরিয়া কিন্তু উল্লেখ করেনি। তার মানে কি, এটা ঘটনাগত প্রশ্ন, ঘটনা থেকে আপনাকে বুঝতে হবে যে এখানে এটা ছিল অথবা ছিল না। যদি এই 99 কোনো কারো প্রশ্ন না থাকে, তাহলে আমরা 100তে ইন করব। জি স্যার, করেন স্যার। কারো প্রশ্ন নাই? 100 ধারা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর আগে প্রিভিয়াস ইয়ারও প্রশ্ন আসছে। যেসব ক্ষেত্রে দেহের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য মৃত্যু পর্যন্ত ঘটনা যায়, তার মানে কি, আপনি আপনার অধিকারটা প্রয়োগ করতে গিয়ে, এই যে আপনি কিছুক্ষণ আগে একজন বলছিলেন, আরো আমাদের সামনে উদাহরণগুলো আসবে, যে আমি কি করতে পারি, কারো মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারি আমার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে। কিন্তু এটা কতটুকু, এর লিমিট কতটুকু, বা কোন কোন ক্ষেত্রে পারবো, সেটাই এই 100 ধারায় উল্লেখ করেছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কয়টি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে? 6টি ক্ষেত্রে। এটাই এই ধারা থেকে প্রশ্নটা আসছিল যে কয়টি ক্ষেত্রে। আমরা দেখি প্রশ্নটা
কি প্রক্রিয়া বা কিভাবে ওরা প্রশ্নটা করেছে। 7 নম্বর প্রশ্ন দেখেন, 2022 সালে সম্ভবত প্রশ্নটা আসছিল, কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য? একদম প্লেন, অর্থাৎ 6টি ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে একজন মানুষের মৃত্যু ঘটাতে পারেন। স্যার এটা প্রশ্ন 99 ধারা সাপেক্ষে, তাই না স্যার? এখন 100। হ্যাঁ, অবশ্যই অবশ্যই 99 ধারা সাপেক্ষে। ওই যে এখন সরকারি কর্মকর্তা বা কর্মচারী আসছে, আপনি বিশ্বাস করছেন যে সে সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনি কি তাকে পারবেন? না স্যার। এরকম এরকম ফ্যাক্ট আসবে যে আপনাকে এই 99 ধারার শর্ত সমূহ প্রতিপালন সাপেক্ষে আপনি এটা প্রয়োগ করতে পারবেন। এরপর হচ্ছে কি ক্ষেত্র সমূহ কি কি, এই যে 6টার বক্তব্য বললাম, এই 6টা জিনিসটা কি? মৃত্যুর সম্ভাবনা, অ্যাপ্রিহেনশন অফ ডেথ। ওই যে আমি বললাম যে একটা বাচ্চা, আপনি কি করছে, যে আপনি একটা বাচ্চা একটা ধারালো অস্ত্র নিয়ে আপনাকে আঘাত করার জন্য এগিয়ে আসছে। আপনাদের আমি অ্যাপ্রিহেনশনের সংজ্ঞা দিচ্ছি, আবারও বলছি না যে এটার প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। অ্যাপ্রিহেনশন অফ ডেথের সংজ্ঞা বলতেছি, যে আপনাকে ধারালো অস্ত্র, হাসুয়া বা রাইফেল আছে বা পিস্তল আছে, পিস্তল ক্লিক করলে আপনি কি হতে পারেন, বুলেট বের হয়ে আসলে আপনি মারা যেতে পারেন। এইটার অ্যাপ্রিহেনশন ডেথ একরকম। আর আমি যে বললাম একটু আগে যে পাটকাঠি নিয়ে এসে দৌড়িয়ে আসছে আপনাকে মারার জন্য, এটাতে কি, এই পাটকাঠিতে কি অ্যাপ্রিহেনশন অফ ডেথ আছে বলেন তো? না স্যার। পাটকাঠিতে অ্যাপ্রিহেনশন অফ ডেথ নাই, কিন্তু পিস্তল যিনি নিয়ে আসছেন তারটাতে কি আছে, অ্যাপ্রিহেনশন অফ ডেথ আছে। আমি এই অ্যাপ্রিহেনশন অফ ডেথ বোঝাতে এই দুইটা উদাহরণ ব্যবহার করলাম। এরপর হচ্ছে হচ্ছে মারাত্মক আঘাত। এই যে আমি বললাম, আপনি যদি একইভাবে উদাহরণ ধরেন, এই পাটকাঠিতে অবশ্যই সামান্য আঘাত হবে, কোনো মারাত্মক আঘাত হবে না। কিন্তু ওর হাতে যদি ধারালো একটা হাসুয়া থাকে, তাহলে অবশ্যই গ্রীবাস আঘাত হওয়ার সম্ভাবনাই বেশি। 3 নাম্বার হচ্ছে রেপ। আপনি যদি মনে করেন যেখানে রেপের একটা সম্ভাবনা আছে, এমন কোনো কার্যকলাপ সে করেছে, সেক্ষেত্রে এটাও এই ধারার আওতাভুক্ত হবে। অস্বাভাবিক যৌন বাসনা, গ্র্যাটিফাইং আনন্যাচারাল লাস্ট, আপনি যদি এরকম ধরনের কোনো অ্যাপ্রিহেনশন দেখেন বা এরকম কার্যকলাপে আসে, সেক্ষেত্রেও মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এরপর হচ্ছে অপহরণ, কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং। আপনাকে যদি কেউ অ্যাবডাক্টিং করতে আসে, কিডন্যাপ করতে আসে, আপনি সেক্ষেত্রে কি করতে পারেন, মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। এই ক্ষেত্রেই ওই যে 99 ধারার ব্যতিক্রম দেখেন, একজন সরকারি কর্মকর্তা এসে বলছে যে আমি এরকম পুলিশ কর্মকর্তা বা অমুকের নির্দেশে আপনাকে এই নিয়ে যাওয়ার জন্য আসছি। আপনি মনে করছেন যেহেতু সরকারি কর্মকর্তা না, আমাকে সে কিসের জন্য আসছে, কিডন্যাপ করার জন্য আসছে, অ্যাবডাক্ট করার জন্য আসছে। এই যে ব্যতিক্রম 3-এর দেখেন ব্যতিক্রম 2টা পড়লাম, আপনার বিশ্বাস হচ্ছে না সে সরকারি কর্মকর্তা বা কর্মচারী, বা সে সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্দেশে আসছে, এরকম যদি বিশ্বাস না হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। এরপরে আসছে কি, আটক এবং এমন আটক যার ফলে আইনের সাহায্য পাওয়ার সুযোগ নেই। কিডন্যাপিং অ্যাবডাক্টিং আলাদা পার্ট তো গেলই, আবার এমন আটক, ওই যে আপনি একটু আগে বললেন যে আমাকে ফাঁকা মাঠের মধ্যে 10 জন লোক আমাকে অ্যাটাক করেছে, অর্থাৎ হচ্ছে আমাকে ঘিরে ফেলেছে, আমাকে এখানে আইনের আশ্রয় লাভ করার কোনো সুযোগ নেই, অথবা আমি যে পুলিশকে ফোন দিব, পুলিশ ফোন আমাকে আইনের আশ্রয় লাভের আগেই আমাকে কি হতে পারে, হত্যা করে ফেলতে পারে। এই যে আপনি একজন জিজ্ঞেস করছিলেন একটু আগে, পাচ্ছেন তো উদাহরণগুলো? আপনি নিজে যদি একটু পড়েন তাহলে আরো মনে হয় ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাকে এমন ভাবে কনফাইন করে ফেলেছে যে আপনি কোনো ধরনের আইনের আশ্রয় লাভের সুযোগ নেই, বা আপনাকে এই আটক আদেশ থেকে বা আটক অবস্থা থেকে মুক্ত হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই মৃত্যুদণ্ড পর্যন্ত ঘটিয়ে নিজেকে আটক অবস্থা থেকে মুক্ত করতে পারেন। 100 ধারা যে বুঝবে, 100 ধারার সঙ্গে 101 একদম রিলিভেন্ট, যে এখানে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারছি, আর নিচের কোন কোন ক্ষেত্রগুলোতে কি করতে পারবো, এই 6টা ক্ষেত্র ব্যতীত এরকম যদি পরিস্থিতি না হয়, তাহলে বাকি পরিস্থিতিগুলোতে কি আমি মৃত্যু ঘটাবো, নাকি সাধারণ আঘাত ঘটাবো বা অন্য কোনো ক্ষতি ঘটানো যেতে পারে। স্যার অন্য কোনো ক্ষতি ঘটানো যাবে স্যার? অন্য কোনো ক্ষতি, যে দেখেন এনি হার্ম আদার দ্যান ডেথ, তার মানে আপনার যদি
অ্যাপ্রিহেনশন অফ ডেথের যদি সম্ভাবনা না থাকে, অ্যাপ্রিহেনশন অফ গ্রিভিয়াস হার্টের সম্ভাবনা না থাকে, রেপের সম্ভাবনা না থাকে, আনন্যাচারাল লাস্টের সম্ভাবনা না থাকে, কিডন্যাপিং অর অ্যাবডাক্টিং এর সম্ভাবনা না থাকে, 6 নাম্বার কনফাইনিং অ্যান্ড আনএবল টু রিকোর্স টু দ্য পাবলিক অথরিটিজ, অর্থাৎ আইনের আশ্রয় লাভের যদি কোনো সুযোগ না থাকে, এই 6টি ক্ষেত্রে ব্যতীত বাকি সকল ক্ষেত্রে আপনি কি করবেন? অন্য কোনো ক্ষতি ঘটানো যাবে, মৃত্যু ঘটানো যাবে না। এটাও কিন্তু একটা প্রশ্ন আসার মতো, এমসিকিউ প্রশ্ন আসার মতো একটা ধারা। এরপর আসছে 102। এগুলো একদম ইজি, যে দেহের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার শুরু। ইংরেজি শব্দগুলো মনে রাখবেন, কমেন্সমেন্ট ও স্থিতিকাল, কন্টিনিউয়ান্স, অর্থাৎ হচ্ছে এই যে আমাকে অ্যাপ্রিহেনশন শব্দগুলো বললাম, বা এই যে আত্মরক্ষার অধিকার আমি কখন করব, ও কি আমাকে গায়ে হাত দিয়ে পিটাবে তারপর করব, নাকি আমাকে যখনই লাঠি নিয়ে একদম কাছাকাছি চলে আসছে, আমি দেখতে পাচ্ছি যে সে হাত উঁচিয়ে আমাকে এই অস্ত্র দিয়ে আঘাত করতে যাচ্ছে, তখন করব, কোন অবস্থায় এটা শুরু করব, বা এটা কতটুকু পর্যন্ত আমি সময় পাবো, সেই বিষয়ে আসলে এই 102 ধারায় বলেছে। তবে 102 ধারা হচ্ছে দেহ, আবার কিছু কিছু জায়গা আছে সম্পত্তি। এই জন্য ধারাগুলো আমাকে মনে রাখতে হবে যে কোন ধারাটা দেহ নিয়ে বলছে, কোন ধারাটা সম্পত্তি নিয়ে বলছে। যদিও আমার পরে এই কিছুক্ষণের মধ্যেই আমি ওটা ক্লিয়ার করে দিব, উল্লেখ করা আছে। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, দেহের ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগের সূচনা হয় কখন? আশঙ্কা দেখার সঙ্গে সঙ্গে। আপনার চোখে যখন দেখা গেছে যে ওই যে বাচ্চাটা বা ওই লোকটা আমাকে অ্যাটাক করার জন্য আসছে, তখন থেকে আপনার কি আত্মরক্ষা অধিকার প্রয়োগ করার অধিকার কি হয়ে গেছে? সূচনা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কমেন্সমেন্ট হয়ে গেছে। এখন বলছে স্থিতিকাল তাহলে কতটুকু? দেহের ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের স্থিতিকাল কতটুকু? আশঙ্কা যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এটা কি থাকবে? অধিকারটা চলমান থাকবে। ওই যে বাচ্চা ছেলেটা বা যে লোকটা আপনাকে অস্ত্র উঁচিয়ে আঘাত করার জন্য আসছে, ও কিছু দূর আসার পর অস্ত্রটা ফেলে দিয়েছে এবং আপনার মনের মধ্যে হচ্ছে না, ও তো আমার দিকে আর আসছে না। তার মানে কি ওখানেই শেষ হয়ে গেছে না? এই যে আপনার মনের মধ্যে আসছে, বা আপনি যখন বুঝছেন যে ও আমাকে মারার জন্য আসছে না, তখনই কি আপনার আত্মরক্ষার অধিকার শেষ হয়ে গেছে না? স্যার শেষ হয়ে গেছে, এখন আর ওকে আর আঘাত করতে পারবে না, এই যেহেতু তো ওর এই তো হাত থেকে বুঝে অস্ত্র। গেছেন। তার মানে কি অস্ত্র যতক্ষণ ওর হাতে ছিল ততক্ষণ পর্যন্ত আপনার ততক্ষণ কি ছিল? এই স্থিতিকালটা আত্মরক্ষার ততক্ষণ অধিকার পর্যন্ত ছিল। ছিল। জি স্যার। এগুলো একদম তো একটু রিলিভেন্ট করে পড়বেন, যে ধারাগুলোকে আলাদা করে ফেলবেন। আমি যদিও করে দিব, একটু আগে করে দেওয়া আছে। আলাদা করে ফেলবেন যে কোনটা দেহর ক্ষেত্রে, কোনটা সম্পত্তির ক্ষেত্রে, এগুলো আলাদা করে ফেলবেন। এবার হচ্ছে 103। যেসব ক্ষেত্রে সম্পত্তি রক্ষার, দেখেন 100-র সঙ্গে 103-এর মিল আছে না? 100 হচ্ছে দেহের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, 103-এ বললো কি সম্পত্তির রক্ষার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। তার মানে 100-র সঙ্গে 103-এর মিল। জি স্যার। এবং 1-এর সঙ্গে দেখেন 104-এর মিল, 102-এর সঙ্গে দেখেন 105-এর মিল। তো 103-এ যেহেতু আছে, এখানে একটু থাকি। সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে মৃত্যু অর্থাৎ ডেথ পর্যন্ত ঘটানো যাবে কি? যাবে। কয়টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড শব্দটা আছে, একটু ভুল হয়েছে, মৃত্যু হবে শব্দটা, পর্যন্ত ঘটানো যাবে 4টি ক্ষেত্রে। ক্ষেত্রসমূহ কি কি? রবারি, আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেক সময় বাসে ডাকাতি হয় না, আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে সরি ছিনতাই করার জন্য আসছে, ডাকাতি সরি আলাদা ওয়ার্ড, ছিনতাই করার জন্য আসছে, আপনি সেক্ষেত্রে কি করতে পারবেন? এই মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন ওর। রাত্রিবেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ, হাউস ব্রেকিং বাই নাইট। আমরা অনেক সময় একটা গল্প করতাম, ওই যে চোর পালায়ে বুদ্ধি বাড়ে, এরকম একটা শব্দ বলতাম না? যে আপনারা নাটকেও দেখেন যে ঘুমায় আছে, দেখছে একটা চোর ঘরের মধ্যে প্রবেশ করেছে, ও ভাবছে দেখি ও কতটুকু কি নেয়, নেওয়ার পর ভাবতেছে দেখি ও কখন পালানো শুরু করে। ও দেখলো যে দরজা দিয়ে খুলে পলায়ে গেছে, তারপর মনে হচ্ছে আরে ওকে ধরলাম না কেন, বা এই কাজ করলে তোকে ধরতে পারতাম। এখন বলেন তো, এই যে লোকটা যখন শীত কাটাটা শুরু করেছে, আপনি আপনি যখন টের পেয়েছেন, তখন থেকে আপনার এই সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের অধিকার শুরু হয়ে গেছেন আপনার। জি স্যার। আপনি তো তখনই তাকে বাড়িত করতে পারতেন। জি স্যার। এই 103-এ যে 4টা বললাম, যে রাত্রিবেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ, বাসগৃহে অগ্নিকাণ্ড, মিসচিফ বাই ফায়ার। দেখেন কেউ যদি আপনার বাড়িতে আগুন জ্বালাতে আসে, আগুন লাগানোর জন্য আসে, তারও আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। চুরি, অনিষ্ট বা অনধিকার গৃহপ্রবেশ এর ফলে এমন ভীতির সৃষ্টি যেখানে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা না হলে মৃত্যু বা মারাত্মক আঘাত হবে।
অ্যাপ্রিহেনশন অফ ডেথ, অ্যাপ্রিহেনশন অফ গ্রিভিয়াস হার্ট, চুরি, অনিষ্ট বা অনধিকার গৃহপ্রবেশের ফলে আপনি দেখছেন যে আপনার বাড়িতে 10 জন লোক এসে হাজির, আপনাকে এরকম ভাবে ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন ধরনের অনিষ্ট করার বিষয় আসছে, এবং আপনি চিন্তা করছেন যে তারা আমার কি হতে পারে, আমাকে মৃত্যু বা মারাত্মক আঘাতও করতে পারে। এরকম ধরনের যদি অ্যাপ্রিহেনশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, যেটা ওই যে দেখেন অলরেডি 100-র একটা অংশের সঙ্গে মিলে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। এই 103 বুঝলে আর আগের 101 বুঝলে 104 ইজি। এবং 104-এর মূল বক্তব্য হচ্ছে এই 4টা ক্ষেত্র ব্যতীত সম্পত্তি রক্ষা করতে গিয়ে আর কোথাও মৃত্যু আমি ঘটাইতে পারবো না, অন্য কোনো ক্ষতি পর্যন্ত ঘটানো যাবে। 104 শেষ। 105 একই বক্তব্য, যে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করার শুরুর কমেন্সমেন্ট ও স্থিতিকাল কতটুকু। আমি যে উদাহরণটা একটু দিলাম, যে চোর চুরি করতে যখনই ঢুকেছে, আপনি যখনই টের পেয়েছেন তখন থেকে আপনার অধিকার শুরু হয়ে গেছে। এখন এটা কতটুকু স্থিতিকাল থাকবে এই বিষয়ে একটু এখানে বৃহৎ একটু আলোচনা আছে। সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সূচনা হয় কখন, আশঙ্কা দেখার সঙ্গে সঙ্গে শুরু। সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি রক্ষার অধিকারের স্থিতিকাল কতটুকু, একই বক্তব্য, আশঙ্কা যতক্ষণ থাকে, যতক্ষণ না এটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত অধিকার শেষ হবে না। কিন্তু এখানে বিশেষভাবে কয়েকটা, এই যে আমরা চুরির কথা বললাম, দস্যুতার কথা বললাম, অনিষ্টের কথা বললাম, বা রাত্রিবেলায় শিথিল চুরির কথা বললাম, এই জায়গাগুলো ওরা একটু স্পেসিফাইড করে দিয়েছে, সুনির্দিষ্ট করে দিয়েছে। যদি কখনো প্রশ্ন আসে, এই উদাহরণগুলো থেকে তারা প্রশ্নগুলো নিতে পারে। কেমন, যে চুরির ক্ষেত্রে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করার শুরুর ও স্থিতিকাল কতটুকু। উত্তর হচ্ছে, সম্পত্তি সহকারে পলায়ন না করা পর্যন্ত সম্পত্তির অধিকার প্রয়োগ করা যাবে না। সরকারের সহায়তা লাভ বা উদ্ধার না হওয়া পর্যন্ত উক্ত অধিকারের স্থিতিকাল থাকবে। আপনি আমাকে বলেন তো, আপনি কি ওই সম্পত্তি নিয়ে পালানো পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি ও যখনই আপনি বুঝতে পারছেন যে চোর তো আমার ঘরে ঢুকে পড়ছে, তখনই আপনি আপনার অধিকার প্রয়োগ করবেন? তখনই অধিকার প্রয়োগ করবো। যখন ঘরে ঢুকছে তখনই অধিকার প্রয়োগ করতে হবে। আচ্ছা, গেল, এটা গেল, ও নিয়ে পালাই গেছে, ও নিয়ে চুরি করে আসলে সফল হয়েছে, চুরি করে নিয়ে চলে গেছে। তাহলে এই সম্পত্তিটা যতক্ষণ না উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রয়েছে আপনার, বলেন তো? অধিকার প্রয়োগ করার সুযোগ আছে না? জি জি জি। স্যার, অধিকার প্রয়োগ করার সুযোগ আছে। এখন ধরেন যে আজীবন, এই যে আমাদের অনেক সময় মোবাইল হারিয়ে যায়, বা অনেক সময় মোবাইল চুরি হয়ে যায়, বা ছিনতাই হয়ে যায়, তার মানে কি মোবাইলটা উদ্ধার না হওয়া পর্যন্ত, আপনি ধরেন যে 2-4-5 বছর, তাহলে এটার অধিকারটা 2-4-5 বছর স্থিতিকাল থাকতে পারে না? মানে এটা ব্যাখ্যার জন্য আমি বললাম, থাকতে পারে। জি স্যার। আপনার তো ফোন উদ্ধার হয়নি, আপনার মোবাইল চুরি উদ্ধার হয়নি, যদি আপনারা চুরির মামলা করেন না, আপনারা বলেন কি হারিয়ে গেছে, জিডির মামলা করি, তাই না? জিডি করি, মামলা তো না, জিডি করি। এই জন্য ওইটার প্রেক্ষাপট অবশ্য একটা ভিন্ন আসবে, যে জিডি ওটা তো আর চুরি না। এরপর দেখেন 4 নাম্বার, দস্যুতার ক্ষেত্রে একই রূপ বক্তব্য, অপরাধকারী কর্তৃক মৃত্যু ঘটনা বা আঘাত প্রদান বা অবৈধ অপরাধ বা উদ্যোগ এবং তা অব্যাহত থাকা পর্যন্ত। এই যে আপনি বলছেন যে দস্যুতার জন্য আমাকে ওরা কি করে ফেলেছে, ঘিরে ফেলেছে, চাকু দিয়ে আপনার পেটে চাকু ঠেকায় বসাই, তোমার কাছে যা যা আছে জিনিসপত্র আমাদের দিয়ে দাও। এই যে আপনাকে অবৈধ অবরোধ করলো বা আটকে রাখছে, আপনার পথ আটকে যে করলো, বা উদ্যোগ গ্রহণ করেছে, আপনাকে দূর থেকে ইশারা করছে, আপনি বুঝতে পারছেন যে সে আপনাকে ছিনতাই করার উদ্দেশ্য, ওখানে আপনাকে থামতে বলতেছে, হাতে অস্ত্রটা উঁচিয়ে বলছে ওখানে দাঁড়াও, না হলে কিন্তু তোমাকে আমরা এই চাকু মেরে দেবো। আপনি যখন আপনার মেমোরিতে বলেছে যে ও আমাকে তো এই কাজ করার জন্য করতেছে, তখনই আপনার অধিকার প্রয়োগ কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবং যতক্ষণ না ও চাকু নামাচ্ছে বা যতক্ষণ না সে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই অধিকারের স্থিতিকালটা থাকছে। একই রূপ ভাবে অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ শুরু করার সময় অর্থাৎ শুরু ও স্থিতিকাল কতটুকু, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার অব্যাহত থাকা পর্যন্ত। দেখেন, যদি একটা ছোট্ট অন্যভাবে উদাহরণ দিই, যে আপনি দেখছেন যে আপনার জমি ফসল লাগিয়ে রাখছেন, এক লোক আপনার ফসলটা অনধিকার প্রবেশ করে কাটা শুরু করছে, বা দেখছেন যে জমির আইলে ওই লোকটা কাঁচি নিয়ে অপেক্ষা করছে আপনার জমির ওই ফসল অনিষ্ট করবে বা কেটে ফেলবে। এই যে আপনার মধ্যে অ্যাপ্রিহেনশন আসছে, বা আপনি যখন বিশ্বাস করেছেন যে সেটা করতে যাচ্ছে, তখন থেকে শুরু হয়ে গেছে, যতক্ষণ কাটবে ততক্ষণ পর্যন্ত আপনার কি অধিকার বলবৎ থাকবে।
6 নাম্বার, রাত্রিবেলায় শিথিল চুরির ক্ষেত্রে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ শুরুর সময় এবং কতটুকু স্থিতিকাল। যে গৃহে অনধিকার প্রবেশ আরম্ভ বা শুরু হয়েছে, একটু আগে বলেছে যে আপনার যখনই মনে হয়েছে দরজায় আপনি শব্দ পেয়েছেন, মনে হচ্ছে যে চোর সিঁধ কেটে ঢোকার চেষ্টা করছে, তখন থেকে এটার আপনার আরম্ভ হয়ে গেছে, এবং যতক্ষণ পর্যন্ত সে এটা চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার অধিকার কি রাখবে, স্থিতি থাকবে বা চলমান থাকবে বা অব্যাহত থাকবে, যে বাংলা ভাষাই বলেন না কেন। এই ধারাটা কিন্তু নৈবেত্তিক প্রশ্ন আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখবেন যে এই যে অনিষ্ট বা দস্যুতা বা চুরি বা রাত্রিবেলায় শিথিল চুরি, এইরকম ধরনের পয়েন্ট নিয়ে এসে আপনাকে প্রশ্ন করতে পারে যে এটার স্থিতিকাল কতটুকু বা এটার শুরুর সময় কোনটা। প্রশ্ন যদি আসে এই প্যাটার্নেই আসতে পারে, যদি জটিল প্রশ্ন হয়। আর সহজ সহজ হলে এইগুলো জায়গা থেকে হয়তো প্রশ্ন পিক করবে না। কারো প্রশ্ন আছে এই জায়গায়? কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। এটা শেষ করে আমি কিছু প্রশ্ন উত্তরে যাব। এরপর হচ্ছে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে দেহের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে যদিও নিষ্পাপ ব্যক্তির ক্ষতির সম্ভাবনা রয়েছে। একটু আগে যে প্রশ্ন করেছিলেন, যদিও উনি আমার মনে হয় অলরেডি আপনার উত্তরগুলো পেয়ে গেছেন, তারপরে এখানে আরো একটু ক্লিয়ার আপনি উত্তরটা পাবেন। এই ধারাটার মূল উপাদানই হচ্ছে দুইটা। কি উপাদান? মৃত্যুর ভয় সৃষ্টি করে এমন আক্রমণ। এই যে আপনি বললেন যে ওরা আমাকে 10 জন মিলে ঘিরে রাখছে, সকলের হাতে হয়তো অস্ত্র আছে, আপনার মনের মধ্যে শঙ্কা সৃষ্টি হয়েছে যে আমাকে হয়তো মেরে ফেলবে। 2 নম্বরটা কি? নিরপরাধ ব্যক্তির ক্ষতি শোধন হতে পারে এমন পরিস্থিতিতেও ঝুঁকি না নিলে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। আপনি দেখছেন যে ওই দলের মধ্যে 2-4 জন শিশুও আছে যারা নিরপরাধ আপনার দৃষ্টিতে, যে তারা নিরপরাধ ব্যক্তি। আপনি আপনার ওখান থেকে বের হতে হলে এমন একটা কাজ করতে হবে যে এই শিশু মারাও যেতে পারে। ওদেরকে মারতে গিয়ে ওই যে অনেক সময় থাকে না যে আমি আসলে লক্ষ্যবস্তু ওদেরকে মারতে গেছি, কিন্তু ওর সঙ্গে শিশু ছিল, শিশু লেগে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। অর্থাৎ আপনার অধিকারটা প্রয়োগ করতে গিয়ে নিরপরাধ একজন ব্যক্তি মারা গেছে, সেই ক্ষেত্রে আপনার কি হবে না, এটা কোনো অপরাধ অপরাধ হবে না স্যার, হবে না, অপরাধ হবে না। এবার হবে না উদাহরণটা স্যার। যদি পড়ি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখেন কি বলছে উদাহরণে। জনৈক ক একদল কর্তৃক আক্রান্ত হন এবং তারা তাকে হত্যার উদ্যোগ গ্রহণ করে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হলে তাকে গুলি করতে হবে। আমার কিন্তু বানানো না, হয়তো 2-1টা শব্দ এদিক ওদিক হতে পারে, এটা বইয়ের উদাহরণই আছে। কিন্তু ওই দলে শিশু রয়েছে, গুলি করলে শিশু মারা যেতে পারে। এই ঝুঁকি নিয়েও কি ক তার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন? জি স্যার, পারবে। এই যে প্রশ্নটা একটু আগে করেছিলেন, আপনি কি আপনার উত্তর পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, এই যে আমরা এই 96 থেকে 106 পর্যন্ত ধারা কয়টা পড়লাম, এইটাকে যদি একটু সামারাইজ করি, এই যে দেখেন আমার হলুদ কালি দিয়ে করা আছে, সামারাইজ করলে আমরা 3টা জিনিস পাবো। মূল বিষয় 3টা, এই যে ক, খ আর গ। তারপর ভেতরের গুলো মনে রাখবেন আলাদাভাবে। ক নাম্বারটা হচ্ছে 96 এবং 97, দেখবেন যে আসলে ওরা সংজ্ঞা নিয়ে আলোচনা করছে। 96 তে একদম আত্মরক্ষার অধিকার নিয়ে সংজ্ঞা বললো, 97 বললো যে এটা কয় প্রকার। তারপর হচ্ছে এই খ নাম্বারে বললাম যে দেহের আত্মরক্ষার অধিকার। এই দেহের আত্মরক্ষার অধিকার নিয়ে কয়টা ধারা আলোচনা করছে দেখেন, 98, 99, 100, 101, 102, 106। তার মধ্যে 98 কি নিয়ে বলেছে সেটা বলে দিয়েছে। 99 কি নিয়ে আলোচনা করেছে ব্যতিক্রমে, যে দেহের আত্মরক্ষার অধিকার নাই। আমরা তো আলোচনাই করছি দেহের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু 99 বলছে যে ও ক্ষেত্রে আলোচনা অধিকার নাই। তারপর হচ্ছে দেহের আত্মরক্ষার অধিকার কোন ক্ষেত্রে মৃত্যু ঘটনা যাবে বা অন্য ক্ষতি করা যাবে 100, 101। আত্মরক্ষার অধিকার শুরু এবং শেষ 102। নির্দোষ ব্যক্তির ক্ষতির সম্ভাবনা থাকলেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ 106। এই সকল ধারাগুলো গেল দেহের ক্ষেত্রে। এবং সম্পত্তির ক্ষেত্রে নিয়ে কি আলোচনা করছে? 103, 104, 105। 103 এবং 4 কি বলছে? দেহের আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে 103-এ, আর অন্য ক্ষতি করা যাবে 104-এ। আর 105-এ কি বললো? আত্মরক্ষার অধিকার শুরু এবং শেষ। আমাকে বলেন তো, যদি রিটেনে এই জায়গা থেকে প্রশ্ন আসে আর এইভাবে যদি একটু ছোট করে মনে রাখার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় ধারা ওয়াইজও লিখে আসতে পারবেন। হয়তো 2-1টা মিস্টেক হতেও পারে, কিন্তু আমার মনে হয় যে একটু যদি কেয়ারফুলি পড়েন
তাহলে ধারা সহ লিখে আসা সম্ভব। এখন কারো কোনো প্রশ্ন যদি এই 96 থেকে 106 এর মধ্যে থাকে তাহলে বলেন, আদারওয়াইজ আমি প্রত্যেককে একটা করে প্রশ্ন করব। এখানে প্রায় স্যার 30 জন বা আজকে আমরা কত সেকশন পর্যন্ত যাব স্যার? আজকে এই পর্যন্তই, আমরা প্রশ্ন উত্তরে যাব। ঠিক আছে। কারণ আপনাদের সঙ্গে কথা বলা হয় না। হ্যাঁ, অনেকে দেখা যায়, আমি জানি না, অনেকে আমার এটা বিশ্বাস যে অনেকে হয়তো জয়েন করেছেন, হয়তো ঠিক মতো শুনছেন না। তা আমি প্রত্যেককে একটা করে প্রশ্ন করব, যে কয়জন আছেন। যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমার প্রশ্ন শুরু হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে আত্মরক্ষার জন্য মৃত্যু ঘটানো যাবে কিংবা যে কোনো আঘাত করা যাবে। তো এই ক্ষেত্রে তো আবার যে এই যে মৃত্যু ঘটালে বা আঘাত করলে সে তো আবার হচ্ছে আপনার হয়, মানে অপরাধী হয়। অপরাধী হলে তো তাকে তো আবার ধরে নিয়ে যায় পুলিশে। তাহলে মামলা তো এইটা হবেই। শুনেন, মামলা হতে পারে। আপনি যদি এই দাবি করেন যে এই কারণে আমার আসলে সাজা হবে না, বা এই কারণে আমার এই আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে গিয়ে আমি এই কাজটা করেছি, এটা তো আমার অপরাধ নয়, এটা তো আপনার দাবি। আর বাদী পক্ষের দাবি কি? এই যে না, ও তো আমার ছেলেকে হত্যা করেছে, সে তো আমার মেয়েকে হত্যা করে ফেলেছে, বা উম্মুককে এভাবে কুপিয়ে জখম করেছে, ওর আত্মরক্ষার অধিকার প্রয়োগের সুযোগ ছিল না। অর্থাৎ আপনি যদি দাবি করেন, এই ধারাগুলো যদি আপনি দাবি করেন, আপনাকে সেটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। জি স্যার, এটা ওইটাই তো তো। দেখা যায় অনেক এটা ক্ষেত্রে মামলা। সাক্ষী থাকে না, প্রমাণ করতে পারে না, সেক্ষেত্রে তো সে এটা অপরাধী হয়ে যায়। এই জন্য এই জন্য তো আপনারা তৈরি হচ্ছেন, এই জন্য তো আপনাদের স্টুডিয়াস হতে হবে। আপনি আপনার যে ক্লায়েন্ট আসবে তার অধিকার প্রতিষ্ঠিত করবেন, এটাই তো আপনার দক্ষতা। জি স্যার। এই জন্য তো আমরা প্রথমবার পড়ে যাচ্ছি প্রত্যেকটা ধারা বিশ্লেষণ করে, এরপরে যখন রিভিশন ক্লাসগুলো হবে এত কিন্তু এইভাবে বিস্তারিত কিন্তু আমি পড়াবো না, বা সুযোগও নাই। তো যদি কারো কিছু না থাকে তাহলে আমি প্রশ্নে যাব। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, বলেন। স্যার এখানে ওই গত পরশু মনে হয় একটা আহ, একজনের প্রশ্ন দিয়েছিল একটা, ওইটা একটু বিভ্রান্তকর হয়েছিল স্যার, ওইটা একটু সমাধান করার জন্য চাইছিলাম স্যার। ওই বলেন প্রশ্নটা বলেন। একটা হচ্ছে, দেহ ও সম্পত্তি রক্ষার্থে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে দণ্ডবিধি কোন ধারা অনুযায়ী? এখানে দিয়েছিল স্যার ৭৬ ধারা, আলাদাভাবে ৯৯ ধারা স্যার, ১০৫ ধারা এবং ১০০ ও ১০৩ ধারা। স্যার কারেক্ট প্রশ্নটা আনসারটা ভালো করে কোনটা হবে? পড়েন। প্রশ্নটা ভালো করে পড়েন, পুরো প্রশ্ন পড়েননি আপনি। প্রশ্নটা পুরোটা পড়েন, আপনার কাছে আছে প্রশ্নটা? জি স্যার আছে স্যার। দেহ এবং পড়েন পুরো সম্পত্তি প্রশ্ন। সম্পর্কিত শুনছি, বলেন বলেন। কি হলো, উনি কি নাই? ভাই প্রশ্নটা বলেন সাথে। স্যার এই প্রশ্নটা গ্রুপে দিছিল স্যার, আমরা দেখেছি সম্পত্তি ও এটা দেহ তো রক্ষার 100 দ্বারা অধিকার 100 দ্বারা। কত ধারায় আছে? এই শুনেন, প্রশ্নটা কি কেউ পড়েছেন ভালো করে প্রশ্নটা? স্যার যতটুকু দেখা গিয়েছে। নেটে প্রবলেম করছিল স্যার, নেটে আচ্ছা, একটু প্রবলেম পড়েন করছিল তো স্যার। আচ্ছা, অসুবিধা নেই, পড়েন। দেহ এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার দণ্ডবিধি কোন ধারা বিধান সাপেক্ষে প্রয়োগ করা যাবে? বলতে বিধান ৯৯ পারবে স্যার? সাপেক্ষে? দাঁড়ান, দাঁড়ান, বিধান সাপেক্ষে, আমি এই জি স্যার জায়গাটায় থামেন। তার মানে কোন ধারাটাকে জি চাচ্ছে? স্যার। ব্যতিক্রম গুলোকে চাচ্ছে? ৯৯ স্যার। এই শানিম, এবার কি আপনি ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি স্যার। এই আমি এই জন্য আপনাকে প্রথমে বললাম যে আপনি প্রশ্নটা ভালো করে পড়েননি। এই শব্দটা আপনার প্রথম যখন আমাকে বলেন এই বিধান সাপেক্ষে, আমি তো আপনাদের আলোচনা দেখেছি। আমি এই বিধান সাপেক্ষে, এখানেই হচ্ছে আপনাদের কনফিউশন। হ্যাঁ, আপনারা ওই অংশটা পড়ছেন যে দেহ ও সম্পত্তি, দেহ নিয়ে আলোচনা করছে এই 100, এবং সম্পত্তি নিয়ে আলোচনা করছে 103। এখানে তো কোনো ব্যতিক্রম আলোচনা করছে, কিন্তু ওই যে বিধান সাপেক্ষে, সাপেক্ষে মানে হচ্ছে শর্ত বা ব্যতিক্রম। যে ব্যতিক্রম গুলো বলে দেওয়া আছে কোথায়? জি এই স্যার বুঝতে 99 পারছি। ধারায় বলে দেওয়া আছে। এই জন্য আমি উত্তর চুজ করেছি ৯৯ 99 কে, ধারা স্যার। 100 এবং 103 কে আমি নেইনি।
এবার মনে হয় আমার মনে হয় বুঝতে পেরেছি। স্যার এখানে যদি শুধু সাপেক্ষের পরিবর্তে অধিকার বলতো তাহলে স্যার 97 হয়ে যেত। তখন আবার যাইতো ওই ধারায়। তারপর যদি শুধু বলতো যে দেহ ও সম্পত্তি রক্ষার অধিকারের কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে, সে মৃত্যু যদি না চায় তাহলে আপনি কিন্তু 100 ধারায় যেতে পারবেন না, যে 6টা ক্ষেত্র ব্যতীত। যখনই আপনাকে সাপেক্ষ চেয়েছে তখনই আপনাকে ইন চলে গেছেন, আপনি ব্যতিক্রমে 99 ধারায়। আর এই যে মেহেদী আর একটা মনে হয় শব্দ বললো, আর কিছু? এই নূর হোসেন কি বুঝতে পারছেন? নূর হোসেন, ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। এই না, আমার কেন মনে হচ্ছে যে আপনি সন্তুষ্ট না। স্যার এটা প্রথমে বুঝিনি, তার জন্য স্যার আপনাকে প্রশ্ন করলাম স্যার। এখন সন্তুষ্ট স্যার। আমি প্রথমে এখন বুঝিনি সন্তুষ্ট? স্যার, রাজ ভাইয়ের সাথে তো জি স্যার, হ্যাঁ, শুনেন, সত্য সাপেক্ষ এটা সত্য আছে স্যার। আমি সময় পেলে ওই দেখি, ব্যতিক্রম হ্যাঁ, না। ইয়া হয়ে থাকে তো আমি দেখি, আপনাদের জি ওখানে স্যার। দেখেছি, কিন্তু আমি আলোচনা করতে চাইনি এই কারণে। তো ওই বিষয়ে আপনাকে একবার ওখানে লিখে দিলে আবার এখানে আলোচনায় আসতো। তো আমি চেয়েছি যে আপনার এই প্রশ্নটা এখানেই করেন। তো জি যদি স্যার, না থাকে ঠিক তাহলে আছে। আমি প্রত্যেককে একটা প্রশ্ন করব, এবং আপনাদের পড়ার কি অবস্থা সেটাও আমি একটু যাচাই করতে পারবো। একটা প্রশ্ন দিয়ে সম্ভব না, কিন্তু একটু আর কি ধারণা নেওয়া যাবে মিনিমাম। তাহলে কি আমি যাব প্রশ্নে যাব? জি স্যার। যাব প্রশ্নে যাব? ঠিক আছে স্যার। প্রশ্নের উত্তর দিবে মেহেদী, আপনি আছেন? জি স্যার। এই যে 2 নাম্বার প্রশ্নের উত্তর দেন, এই যে অনুশীলনের জন্য আছে, যে রায় বা আদেশ অনুসরণে কাজ করা হবে তা অবশ্যই ড্যাশ ড্যাশ থাকতে হবে। যে রায় বা আদেশ অনুসরণে কাজ করা হবে তা অবশ্যই। একটু কঠিন, অপশন দেওয়া নাই তো এই জন্য একটু কঠিন। স্যার এটা, ও স্যার এটা স্যার সম্ভবত স্যার সাত সাত স্যার বিচারক 78 হবে স্যার সম্ভবত স্যার, 78 আছে ধারা। এগুলোর মধ্যে আছে, কিন্তু জিনিসটা কি থাকতে হবে? এই যে স্যার রায় এবং আদেশ দিলাম, এটা যদি অকার্যকর থাকে তাহলে কি হবে? স্যার কথা একবার পড়েছে, যে রায় বা আদেশ এই- অনুসরণে কাজ করা হয় তা অবশ্যই, তো অবশ্যই স্যার আমি আবারও করতে বলি, হবে স্যার, কার্যকর থাকতে হবে। এক্স্যাক্টলি, কার্যকর না বলে আর যদি ভালো শব্দটা বলি, বলবৎ থাকতে হবে। বলবৎ থাকতে ইন হবে। ফোর্স, রিমেইনস ইন ফোর্স। আমার নোটে দেখবেন এই শব্দটা দেওয়া আছে, যেটা আমি আবারও বলেছি, যেহেতু অপশনে অবশ্যই কঠিন। তো স্যার অসুবিধা এটা নেই কত মেহেদী। ধারা স্যার? স্যার এটা 78 না স্যার? স্যার কোশ্চেনটা স্যার কত ধারা অনুযায়ী স্যার? এই যে 78 দেখেন, এই যে 78, জি স্যার। এই যে রিমেইনস ইন ফোর্স, পেয়েছেন? জি স্যার, জি স্যার। 78 আদালতের অসুবিধা রায় নেই, বা আবারও আদেশ অনুসরণে সম্পাদিত কাজ। হ্যাঁ, ওই ধারাতে এই জিনিসটা আলোচনা করেছে। এবার আমার এখানে সিরিয়ালে আমি যাকে পাচ্ছি, আব্দুল আওয়াল শামীম, আপনি আছেন? আসি স্যার। হ্যাঁ, এবার আপনার জন্য প্রশ্ন, এই যে এটা দেখেন, জনৈক ক একটি কুঠার নিয়ে কাজ করার সময় হঠাৎ তা বাটি থেকে খুলে গিয়ে কাছেই দণ্ডায়মান এক ব্যক্তিকে নিহত করে, যদিও ক যথেষ্ট সতর্কতার সাথে কাজ করছিল। এক্ষেত্রে কি ক এর অপরাধ মার্জনীয় হবে? ধারাটা বলতে হবে। 80 ধারায় স্যার এটা। 80 ধারায়? জি এবার স্যার। দেখি আপনার সঠিক কিনা। এই তো দারুণ, খুব সুন্দর, থ্যাংক ইউ। তো পেরেছেন। এরপরে আলমগীর খান। স্যার সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন নাম্বার 5, 4 নাম্বারটা বড়, আমরা সময় নিব না এই কারণে প্রশ্ন 5-এ যাচ্ছে। জনৈক কয়ের বাড়িতে আগুন লাগে, এই আগুনের বিস্তৃতি রোধকল্পে এক ব্যক্তি কয়ের গৃহসমূহ ভেঙে ফেলে। এই যে ঘরটা ভেঙে ফেললো বা ঘরগুলো ভেঙে ফেললো, তার এটা কি অপরাধ হিসেবে গণ্য হবে? না স্যার। ধারা কত? ধারা বলতে পারবেন? অসুবিধা নেই স্যার যদি না ধারাটা পারেন। আচ্ছা, স্যার অসুবিধা নেই। এটা অপশন থাকলে পেরে যেতেন। তো আমি এটা আবারও বলছি, একাত্তর আমি স্যার।
কত? 81। 81, ভেরি গুড। এর পরের প্রশ্ন, জাহিদ আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছে স্যার। আপনার প্রশ্ন, এই 9 নম্বর প্রশ্নটা, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কয় প্রকার ও কি কি? একটু আগে আলোচনা করেছেন। স্যার 96 স্যার। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কয় প্রকার ও কি কি? ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কয় প্রকার ও কি কি? স্যার 2 প্রকার স্যার, একটা দেহ রক্ষা, একটা সম্পত্তি। আর আচ্ছা, 2 প্রকার, এটুকু পারলে হবে, ঠিক আছে। এরপরে আপনি মিউট করেন। জেরিনের জন্য পরে স্যার মাহবুব আসতে আলম পারছেন আছেন? স্যার? স্যার আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আমি কঠিন প্রশ্ন পাইলে ধরবো আপনাকে। আপনি আল্লাহ তো স্যার আমাকে প্রিলি পাস করা, আপনাকে আর প্রিলিতে আটকাবো কি করে? স্যার সব প্রশ্নের এরপর অ্যান্সার করে তো পিলি পাস করি নাই। এরপর অসুবিধা নেই, সব জানতে হবে তা না। মাহবুব আলম কে আছেন? মাহবুব আলম, মাহবুব আলম আছেন? মাহবুব আলম কথা বলছেন না। রজব আলী, জি স্যার। এই রজব আলী আছেন? জি স্যার। আপনি কি পুরো ক্লাস করেছেন? আজকে নতুন না এর আগেও ছিলেন? এই ক্লাসটা আমার দণ্ডবিধি ফার্স্ট। এইটা দণ্ডবিধির ফার্স্ট। জি এবার একটু বলেন তো, কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটনা যাবে? আমরা অলরেডি আলোচনা করেছি, কয়টা ক্ষেত্রে? স্যার, 2টা ক্ষেত্রে স্যার। মৃত্যুদণ্ড ঘটানো যাবে কয়টা ক্ষেত্রে? মনোযোগ দিয়ে শুনেননি? কেউ উত্তরটা দিয়ে দেন, কয়টি ক্ষেত্রে? 6টি ক্ষেত্রে স্যার। 6টি ক্ষেত্রে, 6টি 6টি ক্ষেত্রে। 6টি। 6টি ক্ষেত্রে, ভেরি গুড। এরপরে রাইসুল হাবিব আপনি আছেন? রাইসুল হাবিব, কথা যদি না বলেন, আপনি যদি এগুলো নতুন হন, আমি কিন্তু রিমুভ করে দিব। আমার এত স্টুডেন্ট দরকার নাই। আমি এই মাহবুব আলমকে ডাকলাম, সে টোটাল নাই। উনি কি নতুন? রাজ ভাই আপনি আছেন? মাহবুব আলম নতুন, তবে রাইসুল কি শুনতে পাচ্ছে না? রাইসুল, কেন মাহবুব আলম নতুন হলে কথা বলতে অসুবিধা কোথায়? আপনারা আমরা তো যদি এখানে কেউ কাউকে না পাস পারেন করাচ্ছি না বা করাচ্ছি সমস্যা না। নাই, পাস করে দিবেন। নেক্সট কোর্সে চলে যাবো, নেক্সট প্লেয়ার কাছে। রাইসুল কি শুনতে পাচ্ছেন? রাইসুল, এগুলো দেখে, হ্যাঁ এগুলো তামাশা দেখে, এগুলো রিমুভ করেন। ওকে। এগুলো রিমুভ করেন, আমার এগুলো কোনো প্রয়োজন নেই। রাসেল রানা আপনি আছেন? থ্যাংক ইউ। এবার আপনার কাছে প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে 9 বছরের একজন শিশুর কৃতকার্য কি অপরাধ হিসেবে গণ্য হবে? না কত ধারায় বলা আছে? এটা বলা আছে স্যার 82 ধারায়। ভেরি গুড।
এরপরে আসাদুজ্জামান, আপনি আছেন? আসাদুজ্জামান, জি আছি। আপনি কি আজকে নতুন না এর আগে ক্লাস করেছেন? আমি আগেও কয়েকটা ক্লাস করেছি, তবে আজকে নেটওয়ার্কের কারণে সবকিছু শুনতে পারিনি। সম্পূর্ণ বুঝতে পারেননি? প্রশ্ন করব নাকি পাস করতে চাচ্ছেন? অসুবিধা চেষ্টা করি, যদি না পারি পাস করবো। Very good. এই সাহসটা রাখতে হবে যে না পারলে নাই, অসুবিধা কি? এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনাগুলো পড়লাম, এখন আমার প্রশ্ন, এই যে কার দেহ প্রতিরক্ষার বা আত্মরক্ষার অধিকার রয়েছে, কার কার? মানে যখন আপনার নিজের অন্যায় ভাবে কেউ আক্রান্ত হয়, আমার না, নিজের আমি আছে, বলছি যে কোনো ব্যক্তি, আক্রান্ত জানতে ব্যক্তি। চেয়েছে আপনার নিজের আমার নিজের দেহ নিজের সহ রক্ষা, যে কোনো ব্যক্তি, আর আরেকজন কার? অন্যের? অন্যের কোনো নিরাপত্তা ব্যক্তি যদি আক্রান্ত হয় এবং যদি তার Very good. মৃত্যুর ঝুঁকি থাকে বা বড় ধরনের আক্রমণের ঝুঁকি থাকে, ক্লিয়ার তাহলে ক্লিয়ার। সে আত্মরক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। ঠিক আছে আসাদুজ্জামান, আমি যেটা জানতে চাওয়ার অলরেডি আপনার কাছ থেকে পেয়ে গেছি আমি। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। রোজিনা, আপনি আছেন? স্যার আসি, আসসালামু আলাইকুম। আপনার কাছে প্রশ্ন, যে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কয়টি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে? 4টি ক্ষেত্রে স্যার, এখনো এই পড়লাম তো। চারটি ক্ষেত্র বলেন। 4টি ক্ষেত্রে বলতে পারতেছি না স্যার, মানে আজকে পড়লাম তো একটু, হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই। আপনি প্রথমটুকু দ্রুত বলে ফেলছেন, এই জন্য আরো ভেতরে গেছে, অসুবিধা নেই। এরপরে কি সবাই কি হয়ে গেল নাকি? মুহাম্মদ, শুধু মুহাম্মদ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আপনার কাছে প্রশ্ন, আমার সাজানো প্রশ্ন থেকেই প্রশ্ন করছি আপনাকে। জি স্যার। কোন কোন ব্যক্তিদের কৃতকার্য অপরাধ নয়? দুই একটা বলতে পারলেও বুঝবো যে আপনি পুরো লেকচার শুনেছেন। স্যার কোন কোন কৃতকার্য অপরাধ নয়? কোন কোন ব্যক্তি, ব্যক্তি মানে কার কার, কোন কোন ব্যক্তিগুলার কৃতকার্য অপরাধ হবে না, ব্যক্তি জানতে চেয়েছি আমি, কারা স্যার তারা? স্যার, আপনি বলেন, একটা ধারণা থেকে বলেন, অসুবিধা, ভুল হোক অসুবিধা নেই, বলেন। 9 বছরের বেশি, 12 বছরের কম, এটা নাকি স্যার? নাকি? না, এইভাবে তো বলা নাই, বইয়ে যেভাবে বলা আছে অল্প বয়স্ক বলা আছে, ও একটা ক্লু আচ্ছা, দিয়ে দিলাম। অল্প তারপর বয়স্ক স্যার, অল্প বয়স্ক, বৃদ্ধ বয়স্ক, তারপরে স্যার এই যে আরেকটা আছে, মানে 3টা ক্ষেত্রে আর কি স্যার, এটা অপরাধ নয়। তিনটা, একজন কেউ একটু কমপ্লিমেন্ট করেন, ওনাকে একটু হেল্প করেন। আছে স্যার, আর মানে অপ্রতিষ্ঠ স্যার। বছরের কম এই বয়স। একজন করে, একজন করে। একজন বলেন। স্যার, এটা হচ্ছে 9 বছরের কম বয়স্ক কোনো মানুষের ক্ষেত্রে, মানে কোন শিশুর ক্ষেত্রে। তারপর হচ্ছে যে মানসিকভাবে উন্মাদ বা পাগল, তার কৃতকার্য। এবং যদি কেউ মানে অন ডিউটি থাকা অবস্থায় সরকারি কোনো কাজ করার ক্ষেত্রে যদি কোনো কাজ করে ফেলে যেটার ফলে কোনো ক্ষতি হয়, এই ধরনের কোনো ক্ষেত্রে আর কি কৃতকার্যগুলা অন্যদিকে অপরাধ। চলে গেছেন। দেখেন, আমি যে প্রশ্নটা করেছিলাম এটা 98 ধারা থেকে, যে আমি অলরেডি বের করলাম, আপনার স্ক্রিন শেয়ার যদি দেওয়া আছে, আপনার দেখতে পাচ্ছেন মনে হয়, দেখা যাচ্ছে? জি স্যার, স্যার 98 ধারা। উন্মাদ, অপকৃত, নেশাগ্রস্ত, তরুণ, অপরিণত। আপনি, আমি কিন্তু একটা ক্লু দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, যে এই যে অল্প বয়স্ক, অসুবিধা নেই, আমি বলছি যে এখানে পারতে হবে এমন না। কিন্তু এই যখন আমরা লেকচার গুলো শুনছি, আমরা কিন্তু আজকে অল্প কয়েকটা ধারা নিয়ে আলোচনা করছি। আমার মূল উদ্দেশ্য ছিল যে প্রত্যেকের সঙ্গে যেন আমি একটু ইন্টারঅ্যাক্ট করতে পারি। এই যে আমি দুইজন ব্যক্তিকে নাম ধরে ডেকেও আমি তাদের রেসপন্স পাইনি,
তো দেখবো আমি তারা এখনো আছে, পরবর্তীতে তারা রেসপন্স করে কিনা আমি সেই অপেক্ষায় আছে। তো সব প্রশ্ন পারতে হবে আমার কথা হচ্ছে যে চারটি ক্ষেত্রে স্যার তাহলে চারটি ক্ষেত্রে। হ্যাঁ, চাকরি ক্ষেত্রে আপনি সব পারবেন এমন না। এই যে আপনাকে প্রশ্ন করছি, আপনার মানসিক একটা কিন্তু দৃঢ়তার সৃষ্টি হবে। আপনি যখন দেখবেন যে চাপ নিতে 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 একটা সময় কি হবে যে আপনার চাপ মনে হবে না, প্রশ্ন মনে হবে না, জি পরীক্ষা ভীতি কেটে যাবে। আমরা যদি এটাকে জি স্যার। রিটেন বেসড করে নিতে পারতাম, তাহলে আপনার কি হতো যে পরীক্ষার ভীতিগুলো থাকতো না, অর্থাৎ যদি অফলাইনে নিতে পারতাম। জি স্যার। তো এগুলো অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। এখানে আপনাদের আন্তরিকতাই মুখ্য। এখানে আমি যতই যেভাবেই পড়াই না কেন, আপনারা যদি না পড়েন, কেউ পাশ করে নিয়ে আসতে পারবে না জি স্যার, পড়ালেখা অবশ্যই করতে হবে। নিজেকে। এরপর মুস্তফা কামাল বাবু, আপনি আছেন? নাই আপনি? ওই রাইসুল হাবিব একটু মেসেজ দিয়েছে স্যার, সুমন ভাই, হ্যাঁ, ওনার মাইক্রোফোনের সমস্যা তো উনি রেসপন্স করতে পারছে না। ডিউ টু মাইক্রোফোন প্রবলেম প্লিজ পার্ডন মি। ওকে, পার্ডন, থ্যাংক ইউ। অসুবিধা নাই। না, আমার কথা হচ্ছে যেভাবেই হোক রেসপন্স করুক। রেসপন্স করলে আমরা তার অভিব্যক্তিটা অ্যাটলিস্ট বুঝতে পারি যে কতটুকু সে শুনছে, মনোযোগী ছিল নাকি অমনোযোগী ছিল। এবার কাকে যেন বললাম, আছেন আপনি? মুহাম্মদ, ওনারও রেসপন্স নাই। মোস্তফা স্যার আমি কামাল বাবু, মোস্তফা কামাল বাবু উনিও রেসপন্স করছে না। নাসরিন জাহান, আপনি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনার জন্য সহজ প্রশ্ন। এই যে সাধারণ ব্যতিক্রম সমূহ এতক্ষণ থেকে আলোচনা করেছে, অর্থাৎ ব্যতিক্রমের দ্বিতীয় অংশটা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, এটা এই দণ্ডবিধির কততম অধ্যায়ে আলোচনা করা হয়েছে? কততম অধ্যায়ে আলোচনা করা হয়েছে? প্রিভিয়াস ইয়ারে কিন্তু প্রশ্ন আসছে এটা। ভয় নাই, বলেন। 2, 3, 4, 5 এর মধ্যেই আছে। স্যার খেয়াল করতে পারছি না। আচ্ছা, অসুবিধা নেই, একটু বলেন সাহস করে, ভুল হোক উত্তর। আমি তো বলে দিলাম 2, 3, 4, 5। আচ্ছা, অসুবিধা নেই, আপনি একটু শঙ্কিত মনে হয়, কোনো অসুবিধা নেই, পরের জনের কাছে যাব আমরা। স্যার ওটা বলি স্যার, 4 অধ্যায় আছে, উনি একটু হয়তো পারছেন না। 4 আচ্ছা, অধ্যায়। অসুবিধা নেই, 4 অধ্যায়, হ্যাঁ, উত্তর সঠিক। ওমর ফারুক, আপনি আছেন? ওমর জি ফারুক, স্যার, আসসালামু আলাইকুম, আছি স্যার। আপনার কাছে প্রশ্ন যে দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের স্থিতিকাল কতটুকু? আপনি যেভাবে বুঝছেন সেভাবে বলেন, কোনো অসুবিধা নাই। এতক্ষণ তো পড়লাম আমরা যে দেহের ক্ষেত্রে এই আত্মরক্ষা অধিকার প্রয়োগের স্থিতিকাল কতটুকু। এই জেরিন বলেন। স্যার যতক্ষণ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে ততক্ষণ। এই আশঙ্কা শব্দটা আমি জানতে চাই, এইটুকু বললেই হয়ে যায়। থ্যাংক ইউ। স্যার রতন 76, আলী, স্যার মানে হ্যাঁ কোশ্চেন বলেন। করার পরে ক্লাস শেষ হওয়ার আগে স্যার 76 এবং স্যার 79 ধারাটা একটু স্যার আবার একটু বলেন, এই দুইটার মাঝখানে স্যার জি একটু জি। confuse। স্যার আচ্ছা, আমি তো অসুবিধা নেই। বলছিলাম স্যার, আশংসা দেখার সঙ্গে সঙ্গে শুরু, বা আশংসা দেখা পর্যন্ত। বলেছিলেন? জি স্যার, আশংসার কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আমার হয়তো নলেজে আসেনি, যদি বলে থাকেন দ্যাটস গুড। হ্যাঁ, আমার কান পর্যন্ত হয়তো আসেনি, বা আমি শুনতে পাইনি ওই সময়। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। এরপর রতন আলী। আসসালামু আলাইকুম স্যার, আমি তো নতুন জয়েন করছি, আমি তো ক্লাস কিছু শুনি নাই, এজন্য স্যার কোনো উত্তর ক্লাস শুনতে পারেন নাই? স্যার আমি আচ্ছা, মানে অসুবিধা নেই। 10-15 মিনিট হলো আমার জয়েন করা স্যার, আর আজকে আমার আচ্ছা, ঠিক প্রথম। আছে।
আমাদের সঙ্গে থাকেন যতটুকু এর মধ্যে আলোচনা আসে। এখন আমরা প্রশ্ন উত্তরে আছি। রাইজুল ইসলাম, আপনি আছেন? রিয়াজুল, আমাকে ডাকছেন কিনা স্যার? আপনি কি পুরো ক্লাসে ছিলেন? না, আমি মাঝখান থেকে আসছি স্যার। মাঝখান থেকে আছেন? 103 থেকে আসছি আর কি। 103? তাহলে জি, আপনাকে একদম। প্রশ্ন করলাম না, হ্যাঁ প্রশ্ন করলাম না, আপনি থাকেন। তবু একটা সুলতানা প্রশ্ন পারভিন, স্যার, একটা আপনি প্রশ্ন আছেন? প্রশ্ন চাচ্ছেন? জি জি। এই যে তাহলে প্রশ্ন, এই যে এটা নেন। 1 নম্বর প্রশ্নটা এখানে এই যে অনুশীলনের জন্য। কয়েকজন কর্মকর্তা যে জনৈক খকে গ্রেপ্তার করার জন্য আদিষ্ট হয়, ক অপর ব্যক্তি মকে খ মনে করে ধৃত করে, ক এর রূপ কার্য অপরাধ হবে কি? এরূপ কার্য অপরাধ হবে না স্যার। কোন ধারায় বলা আছে? যদিও আমি এটা জানতে চাইনি, যেহেতু আপনি দ্রুত পেরে গেছেন, এখন স্যার, একটু রেফার করলে ভালো হয়। আগের একটা ক্লাসে আমি শুনছিলাম, ধারাটা ঠিক মনে নেই স্যার। আচ্ছা, অসুবিধা নেই, আপনি লেকচার থেকে এগুলো পাবেন। সুলতানা পারভিন, আপনি আছেন? জি স্যার। আপনি কি পুরোটা শুনেছেন নাকি অল্প অংশ? হ্যাঁ, শুনেছি। পুরোটা শুনেছেন, তাহলে কঠিন প্রশ্ন করতে হবে। স্যার ধারা ধরে না, ধারা মুখস্থ থাকে না, মনে থাকে না। সহজ প্রশ্ন, এই যে ব্যক্তিগত প্রতিরক্ষা বলতে কি বোঝায়? নিজের আত্মরক্ষার জন্য যে কাজটা করা হয়। সেটাকেই বোঝায়। ঠিক আছে, এটুকু পারলেই হবে। কেউ কি বাকি আছেন যাকে প্রশ্ন করা হয়নি? কেউ বাকি আছেন? এই রাজ ভাই, জি, শুনতে আপনি তো আমাদের এই দণ্ডবিধির মনে হয় নোট কোনোটাই দেয়নি, তাই না? না, দেই নাই, ওটা কালকে দেবো। কালকে ক্লাস আছে আপনার, ওখান থেকে দেবো, সমস্যা নাই। আচ্ছা, আর আপনি বাকি বিষয়ে ওনাদের সঙ্গে কথা বলে নিন, তাহলে আমি নোটগুলো কালকে প্রোভাইড করে দিব। আচ্ছা, ঠিক আছে। যদি কারোর কিছু বলার না থাকে, সুমন ভাই এখান থেকে চলে যাবে। কারো কিছু প্রশ্ন আছে না থাকলে আমি একটু কথা বলবো আর কি। স্যার আর আপনি কালকের জন্য একটু একটু বলে দিই, একটু একটু 2-3 মিনিট। নেক্সট ক্লাসটা হবে আমাদের এই পরবর্তী ধারা, অর্থাৎ হচ্ছে 107 থেকে 124 পর্যন্ত। আমি তারপর একটু দেখে বলি। 107-এর 7 থেকে 120-এর ক এবং 121 থেকে 124। তার সঙ্গে আমরা যেটা করব যে এই 107 থেকে 120-এর ক এবং 121 থেকে 124-এর ক, অর্থাৎ সোজা কথায় যদি বলি 107 থেকে 124-এর ক পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে যদি কোনো প্রিলি প্রশ্ন আসে, সেগুলো কি প্যাটার্নে এই ধারাগুলো থেকে প্রশ্নগুলো আসছে। এই যে অলরেডি যেমন আমরা পড়লাম যে একটা প্রশ্নকে কিভাবে একটু ঘুরাই দিতে পারে। এই যে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন একজন করলো, এই যে আব্দুল আওয়াল সানিম, যে প্রশ্নটার একটা শব্দ বুঝতে না পারার কারণে উনি আর একটা উত্তর চুজ করে ফেলেছিলেন, কিন্তু আসলে ওই উত্তরটা সঠিক নয়। তো এই যে প্রশ্ন, যত প্রশ্ন পড়বেন, যত প্রশ্নের ধরন সম্পর্কে সচেতন হবেন, তত প্রশ্ন বুঝতে আপনাদের সুবিধা হবে এবং আপনারা আশা করি উত্তর করতে পারবেন। তো এই জন্য আমরা এবার লেকচার শিটগুলোকে ওভাবে একটু সাজানোর চেষ্টা করেছি যে প্রত্যেকটা ধারার আঙ্গিকে, অর্থাৎ যে অংশটুকু আমরা পড়ব সেই অংশটুকু প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন আসছে, এর সঙ্গে আমি কিছু অনুশীলনমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি। এই অনুশীলনগুলো আমার ছোটখাটো করে বানানো। কোত্থেকে বানানো? এই যে চ্যাপ্টারগুলো আমরা যেগুলো পড়ছি, যে ধারাগুলো পড়ছি, সেখান থেকেই কাট কপি পেস্ট করে নিয়ে গিয়ে আমি জাস্ট ওখানে বসিয়েছি, দিয়ে আপনাদের একটা কি করে দিয়েছি, আমি এখানে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছি। যারা আগ্রহী, যারা করতে চান, যা না আমরা এটাকে কন্টিনিউ করব, সেই আঙ্গিকে যখন আমরা নোটগুলো প্রোভাইড করব, এগুলো যদি একটু চর্চার মধ্যে রাখতে পারেন, তবু আমার মনে হয় প্রিলি নিয়ে খুব বেশি বেগ পেতে হবে না। তো এটুকু, বাকিটুকু আপনাদের আন্তরিকতার উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটুকু এটার প্রতি ডেডিকেটেড, বা কতটুকু এটাকে ওন করেন, বা কতটুকু আপনারা এটাকে পেতে চান। যদি এই আগ্রহটা থাকে, তাহলে আমার মনে হয় অল্প অল্প করে একটু যদি পরিশ্রম করেন, তাহলেই একদিন গিয়ে দেখবেন যে আপনার এপ্রিল পাস করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না।
আপনাকে যে টেনশন নেওয়া সেটা নিতে হচ্ছে না, দেখবেন ইনশাল্লাহ পার হয়ে গেছেন। এবং এই প্রিলির প্রস্তুতিটা যদি ভালো করেন, দেখবেন এটা রিটেনে গিয়ে আপনাদের কতটা হেল্প করছে। আর যদি কোনো বক্তব্য কারো না থাকে তাহলে আমি এখানে ক্লোজ করব। রাজ ভাই যদি কোনো বিষয় থাকে উনি আপনাদেরকে বলবেন, আমি লিভ করব। স্যার মেহেদি কি ৭৬ আবার কোনটা? হ্যাঁ, যেটা একটু একটু বলেন, আমি সরি খেয়াল ছিল না, বলেন। স্যার ৭৬ ধারা এবং ৭৯ ধারা এই দুইটার মধ্যে স্যার মানে মোটা দাগে পার্থক্যটা স্যার কোথায়? ৭৬ আর ৭৯। ৭৬ কি বলে দেখেন, আইন বলে বাধ্য, বাউন্ড বাই ল, বা ভুল ধারণা বশত, মিস্টেক অফ ফ্যাক্ট, আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে কোন কাজ সম্পাদনা করা। আমরা এটা যাই। তারপর ৭৯-তে কি আসলো? আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি দ্বারা সম্পাদিত কাজ। দেখেন, এবার দেখেন তো একটা পার্থক্য বের করা যায় কিনা। ইংরেজি শব্দ দুইটা থেকে একটু পার্থক্য মনে করেন। এখানে জাস্টিফাইড বাই ল লেখা আছে, জাস্টিফাই ল আর লেখা আছে এটা। আর এখানে কি লেখা আছে দেখেন, মেহেদি একটু পড়েন, জি স্যার বাউন্ড বাই ল। বলতেছি। জি স্যার বাউন্ড বাই ল। পাইল স্যার পার্থক্য আছে। এবার জি বলেন স্যার। তো বাউন্ড বাই ল বলতে কি বুঝছেন আপনি? স্যার বুঝতে পারছি, এবার ক্লিয়ার হয়েছে স্যার। মানে একটা স্যার সে আইনগত ভাবে তার বাধ্যবাধকতা আছে। মেহেদি জি আরেকটু স্যার। সহজ করে আপনার জন্য, আপনি 2 নম্বর উদাহরণটাতে যান। স্যার এ কোনো এক আদালতের অফিসার আদালত কর্তৃক ওইটার জন্য না, ওইটার না, দুইয়ের এই যে 76-এর 2 নম্বর আমার লেখা আছে তো, দেখা যাচ্ছে না? আমি যে ডকুমেন্টটা শেয়ার করছি দেখা যাচ্ছে না? জি স্যার, জি স্যার বুঝতে পারছি ৭৬। 2-এর ক পড়েন, কয়েকজন সৈনিক। আমি পড়ছি স্যার, কয়েকজন সৈনিক তার অফিসারের নির্দেশ মোতাবেক সে গুলি চালায় এবং তার ফলে জনগণ মারা যায়। এর কার্য অপরাধ হবে কি? উত্তর না। আমরা ওই শেষ যাব না, জেরিন, আমরা শেষ পর্যন্ত যাব না। কয়েকজন সৈনিক তার অফিসারের নির্দেশ মোতাবেক, আমরা এই শব্দটাতে থাকি। এখন বলেন তো, ক সৈনিক অর্থাৎ হচ্ছে, আমি ধরলাম যে মেহেদি আমাদের একজন সৈনিক, আমি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি তার অফিসার, আমি তাকে নির্দেশ করলাম যে মেহেদি আপনি গুলি চালান। এন্ড মেহেদি কি বাউন্ড বাই ল কিনা? জি স্যার, বাউন্ড বাই ল। বাউন্ড বাই ল হবে। আচ্ছা, এবার দেখেন ওই যে মিস্টেক অফ ফ্যাক্ট, 3 নম্বর উদাহরণটা পড়েন এবার। কয়েকজন কর্মকর্তা যে জনৈক খকে গ্রেপ্তার করার জন্য আদিষ্ট হয়। ক তার অপর মানে এখানে একটু থামেন, আমি একটু ক্লিয়ার করি, তারপর পরের অংশে যাবেন। কয়েকজন কর্মকর্তা যে জনৈক খকে গ্রেপ্তার করার জন্য আদিষ্ট হয়। ধরেন এই যে আমরা কোর্ট থেকে, আপনার বাড়ি কোন জেলা জেরিনের? স্যার কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলায় ধরেন আমি একটা ওয়ারেন্ট প্রেরণ করলাম। এখন এই যে কুড়িগ্রাম জেলার একজন পুলিশ আদিষ্ট হলো, আমার ওয়ারেন্ট বলে যে তিনি একজন আসামিকে ধৃত করতে যাবেন, তাই না? উনি তো আমার বাউন্ড বাই ল দিয়েই তো আদিষ্ট হয়েছে। উনি কি করলে এবার দেখেন, ক অপর ব্যক্তি মকে খ মনে করে ধৃত করে নিয়ে চলে আসছে। ওই যে আমি কিছুক্ষণ আগে উদাহরণ, মানে এর আগের ক্লাসে যখন পড়াচ্ছিলাম, দেখা যাচ্ছে একই গ্রামে মকবুল 2 জন আছে, 2 জনের পিতার নামও মোটামুটি কাছাকাছি, হয়তো একটু এদিক আলী বা মন্ডল এরকম হয়তো একটু পার্থক্য আছে। ও কি করছে, ওই মকবুলকে কিন্তু বারবার বলছে যে আমি কিন্তু আসামি নই, আমার নামে তো কখনো মামলা মোকদ্দমা আমি শুনিনি। কিন্তু ও ওই মকবুলকে, যেহেতু এত কিছু মিলে গেছে, ওই মকবুলকে সে ধরে নিয়ে চলে আসছে। তো ওই মকবুল তো আসল মকবুল ছিল না। এটা কি মিস্টেক অফ ফ্যাক্ট ঘটছে না? জি জি স্যার। স্যার। জি স্যার, মিস্টেক অফ ফ্যাক্ট বলছে। এখানেই থামি, তাহলে আমরা এখানে গেলাম যে আমরা বাউন্ড বাই ল বুঝলাম, মিস্টেক অফ ফ্যাক্ট বুঝলাম। এবার পর আমরা যাব ৭৯ ধারা। এবার পড়েন, এবার জাস্টিফাইড ল। এবার উদাহরণটা পড়েন। যদি বইটা কারো থাকে, আমার এখানে উদাহরণটা দেওয়া নাই, আমি উদাহরণটা দিয়ে দিব, আমি এডিট করে উদাহরণটা দিয়ে দিব। স্যার উদাহরণ বলছি স্যার। এ বি কে এমন একটি কাজ করতে দেখে যে তার মনে হয় যে হত্যা কার্যরত দেখলে আটক করার ক্ষমতা আইনের সকল ব্যক্তিকেই দেয়া হয়। তাই তার সুচিন্তিত বিচার মতে সরল বিশ্বাসে এই ক্ষমতা প্রয়োগ করে বিকে আটক করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে উপস্থাপিত করে। এর এই কাজটি অপরাধ বলে গণ্য হবে না, যদিও শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে বি যা করেছিল তা আত্মরক্ষার জন্যই করেছিল।
এখানেই থেমে যান জেনে। এবার আমরা জাস্টিফাইড লটাকে আমরা বুঝবো, জাস্টিফাইড বাই ল। এই যে জাস্টিফাইড বাই ল, এবার কিন্তু বাউন্ড বাই ল বলেনি। নাগরিক কিছু অধিকার আছে না, যে আপনি দেখছেন যে ওই জায়গায় আরেকজনকে সে পিটাচ্ছে, আপনারা 5-6 জন মিলে ওই লোকটা, যে লোকটাকে মারতেছে ওই লোকটাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করলেন, অথবা একজন লোককে দেখছেন যে সে চুরি করে পালাচ্ছিল, তাকে ধরে আপনি কি করলেন, তাকে পুলিশের কাছে সোপর্দ করলেন। এটাকে আপনি বাউন্ড বাই ল না জাস্টিফাইড বাই ল? স্যার আইন দ্বারা সমর্থিত, জাস্টিফাইড বাই ল। জাস্টিফাই ল হবে স্যার। বুঝতে পারছি, মানে স্যার ভুল ধারণা এবার বশত যদি কাউকে গ্রেপ্তারও করে তো সেটা কোনো অপরাধ না, এটা তো স্যার এই কথা। যে এটা এবার কি আমি আর ভেতরে যেতে চাচ্ছি না। এবার কি আপনার মোদ্দা কথায় মূল পার্থক্যটা কি এবার বুঝছেন মেহেদী? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে আমারও ভালো লাগলো যে আপনি বুঝতে পেরেছেন। এবার স্যার আর কারো কিছু? স্যার একটা হচ্ছে যে সুপিরিয়র অথরিটির কোনো নির্দেশনা পালন করতে গিয়ে কোনো ভুল করা বা নির্দেশনা স্যার পালন করা, ভুল বলে দেওয়া নির্দেশনা আছে, পালন। আইন দ্বারা সমর্থিত, একদম আইন দ্বারা সমর্থিত শব্দটা বলবো না, একদম আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে। কিন্তু এই আর যে হচ্ছে নাগরিক, আমি যদি ওখানে না ধরতেন, ধরেন আপনি ওখানে ধরলেন না, চোর চুরি করে পালাচ্ছে, আপনি হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, চোরটাকে আপনি ধরতে পারতেন কিন্তু ধরলেন না, আপনার কি কোনো আইন দিয়ে আপনাকে কেউ পানিশ করতে পারবে যে আপনি কেন ধরলেন না? না। কিন্তু ওই যে ওয়ারেন্ট তামিল করবে না, যাকে আমি যে ওয়ারেন্ট তামিল করার জন্য পাঠিয়েছে, ও যদি না ধরে, আদালত ওকে কল ফর করতে পারে না, তলব করতে পারে না যে আপনি আসামিকে বাড়িতে দেখেছেন, ওই বাড়িতে গিয়েছেন, আসামিকে আপনি আগে খবর দিয়ে ভাগিয়ে দিয়েছেন, আপনি আসামিকে ধরে আনলেন না কেন, বা আসামি বাড়িতে ঘোরাঘুরি করছে আপনি ধরছেন না কেন, তাকে কিন্তু আদালত কোয়ারি করতে পারে, তার কাছে আইনানুগভাবে ব্যাখ্যা তলব করতে পারে। একই রূপ ভাবে ওই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধস্তন কর্মচারীকে যে আদেশ দিল যে আপনি গুলি চালান, ও যদি আমার আদেশ মান্য না করে, তাকে আইনানুগ আমার আদেশ বা আইনানুগ আমার বৈধ আদেশ প্রতিপালন না করার কারণে তাকে আইনের মোকাবেলা করতে হবে না, তাকে শাস্তির আওতায় আসতে হবে না? হ্যাঁ হবে। মানে জি বাউন্ড জি বাই স্যার, ল আসতে হবে, যেখানে যেহেতু সেখানে শাস্তি আছে, কর্মকর্তা। কিন্তু জাস্টিফাইড বাই ল এখানে কি কোনো শাস্তি আছে? না। আমার মনে হয় আর একটু ক্লিয়ার হলেন, যেখানে বাউন্ড বাই ল আপনি যদি সেটা প্রতিপালন না করেন আপনার শাস্তি আছে, কিন্তু যেখানে জাস্টিফাইড বাই ল আপনি নাগরিক দায়িত্ব পালন করেননি, আপনি আপনার শাস্তিকে আনয়ন করা যাবে না। আপনি বলবেন যে না আমার এমন তাড়াহুড়া ছিল আমি ওখান থেকে চলে গেছে, আমার তো এত ধরার সময় নেই, আমি অফিসে যাচ্ছিলাম। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কিছু? না স্যার। আর স্যার ওই যে গতবার যখন আমরা স্যার কোচিং শুরু করছিলাম, তখন স্যার আপনি যেভাবে পড়াইতেন, প্রিলি এবং রিটেন দুইটা একত্রে কোশ্চেন দিতেন, আমরা স্যার প্রথম আপনার ইনস্ট্রাকশন আমরা তখন নামাই না, আমরা স্যার তখন বলছিলাম স্যার আগে প্রিলি শেষ হোক, বা রিটেন এক্সাম স্যার আমরা ঠিক মতো দেই নাই, যার ফলাফল স্যার আমরা রিটেন যখন পরীক্ষা দেই তখন স্যার আমরা সাফার করছি। আর স্যার আমি স্যার যেটা বলছি, মানে আপনার ক্লাস করার পরে মানে ওই কেউ যদি মনোযোগটা করে স্যার, সে কখনো স্যার পিলি ফেল করবে না, তা সে মানে রিটেনে যে গেলে স্যার সমস্যা হবে, রিটেনে যে ঝামেলা হইতে পারে, কিন্তু পিলি পাস করে আসবে। রিটেনের ঝামেলাটা কোথায় আপনাকে বলি। আপনি দুইটাকে কি একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, জায়গাটা কিরকম একটা উদাহরণ হিসেবে বলি। এই যে আপনাকে দেখেন আমি কিছু প্রশ্ন বানাই দিয়েছি, দেখেন এই ধরেন 11 নাম্বার প্রশ্নটা দেখেন তো কি লেখা আছে, যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের ব্যতিক্রম সমূহ কি কি ধারা সহ লিখুন। আপনি যদি এটাকে একটু চর্চার মধ্যে নিয়ে আসেন তাহলে কি হবে, আপনার বেসটা তৈরি হয়ে যাবে উইথ প্রিলি। কিন্তু আপনি যদি মনে করেন যে না প্রিলির ওই অংশটুকু পড়লাম, রিটেন আসুক থাক দেখবো নি ওই সময়, এই যে দেখবো এই সময় বা একটু সময় তো আছে ওই সময় আমরা ওইভাবে করব, তাহলে কিন্তু আপনাকে ঠেলে নিয়ে আসা খুব মুশকিল। কিন্তু যে ডিরেকশনটা ছিল ওই ডিরেকশন অনুযায়ী যদি একটু প্রতিপালন করা যেত, প্রবলেমটা হয় কোথায়, সবাই তো একরকম বোধ শক্তি না, সবাই একরকম ভাবে লিখতে পারবে এমন না। প্রিলির ক্ষেত্রে ধারণ ক্ষমতা কম হলেও কিন্তু পাস করা যায়, কিন্তু রিটেনের ক্ষেত্রে তো আপনার ভেতর থেকে খাতায় দিয়ে আসতে হবে, আদারওয়াইজ তো আপনাকে প্রশ্ন সমভাবে লিখে আসার সক্ষমতা থাকতে হবে। আপনি একটা প্রশ্ন খুব বিশাল করে লিখে 2 ঘন্টা ধরে লিখছেন, বাকি প্রশ্ন দুইটা লিখছেন, দুইটা উত্তরে দিয়ে আসতে পারেন, আপনার পাস থেকে হবে আপনাকে বলেন। জি স্যার, এখন স্যার ওই প্রত্যেকটা টাইম ক্লাসের ম্যানেজমেন্ট শুরুতে এক্সাম সিস্টেমটা কি স্যার আবার চালু করবেন স্যার? কোনটা? ওই যে এক্সাম, এটা জি শোনেন, স্যার। ওই এক্সাম সিস্টেম আমার জন্য 10 মিনিটের কাজ। আমার এখানে প্রশ্ন করা আছে, সেগুলো আমি কি করব, এর আগে কি যেন একটা ফর্মে দিতাম না আপনাদের,
জি স্যার। স্যার গুগল গুগল ফর্মে। হ্যাঁ, গুগল ফর্মে দিতাম। গুগল ফর্মে কাজ করতে বেশি সময় লাগে না। আমার তো রেডিমেড জিনিস, আমি এটা কপি করে ওখানে বসাবো। প্রবলেমটা হয়েছে কোথায়, আমি কিন্তু কিছু ফিডব্যাকও দিয়েছিলাম প্রথম প্রথম, কিন্তু জি স্যার। আপনারা পরবর্তীতে এক প্রকার হাল ছেড়ে দিলেন। এখন দুইজনের জন্য আমি একটা গুগল ফর্ম ওপেন করে 20 মিনিট দিব, সত্য কথা যেটা বলি, আমারও কি কাজ করেছে, অনাগ্রহ কাজ করেছে। যারা যদি আপনি 30 জন একটা কাজ করেন, তাহলে সেখানে যে আগ্রহটা পাবো, দুইজনের ক্ষেত্রে কি আমি ওই আগ্রহটা পাবো? স্যার তখন তো স্যার আমরা বুঝতে পারিনি, আমরা ভাবছিলাম প্রিলি পরীক্ষা, স্যার প্রিলিটার গুরুত্ব দিই। ওটা দিলে ভালো আমরা হয় স্যার স্যার আমাদের পরীক্ষা জন্য দিয়ে একটু। আসি, আমরা স্যার তখন বুঝতে পারিনি, এখন স্যার বুঝতেছি যে আপনার সিস্টেমটা স্যার ঠিক ছিল, আপনি যার কারণে আমার অভিজ্ঞতাটা রিটেন আমাদের খারাপ শুনলে হয়েছে। আপনার এই যে ছোট ভাই ব্রাদার বা আপনার সহশিক্ষার্থী যারা আছে সকলের জন্য উপকার হবে, তারা যদি এটা মেনে চলে। আমি প্রথম থেকে একটা জিনিস বারবার বলে আসছি, যে আপনার কি ডেডিকেশন আছে, আপনি কি চান এখান থেকে। আপনি এখানে ক্লাস করছেন, আপনি আসলেন, শুনলেন, দেখলেন, যে যাই একদিন একটা ক্লাস করি, ভালো লাগলো কিনা দেখে আবার করব নাই, এটা করলে হবে না। আপনাকে এই যে আমি আপনাদের যে পড়াতে আসি ক্লাসগুলো, যে আজকে ধরেন ছুটির দিন, বিলিভ ইট অর নট, যেদিনে আপনাদের ক্লাস থাকে সেদিনে আমার কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়তে হয়। ঝামেলা বলতে কোথায়, যে কোনো একটা ফোন কল আসবে, নাহলে কোনো একটা ডিপার্টমেন্টাল আমার ইস্যু তৈরি হবে, না হয় কোনো আত্মীয় স্বজন আসবে, না হয় কেউ আমাকে বাইরে থেকে ফোন দিয়ে ডাকবে যে তুমি ওই জায়গায় একটু এই প্রয়োজনে আসো। তো এই যে জটিলতাগুলো সৃষ্টি হয়, তো এর মধ্যেও হ্যাঁ দুই একদিন যে আমারও হয়নি আমি এটা বলবো না, তার মধ্যে আমি পারতপক্ষে চেষ্টা করেছি যেন প্রত্যেক দিনেরটা, এত ব্যস্ততার মধ্যেও যেন আমি আপনাদের অল্প পড়ালেও আমি যেন আপনার দিনেরটা আমি শেষ করতে পারি। অল্প পড়ানো বলতে এই যে আজকের লেকচার ছোট, আগের দিন পড়ে রাখছে এই জন্য আজকেরটা একটু ছোট হলো। তো ছোট না হলে তো এতগুলো কথা বলা যেত না। মাঝে মাঝে আপনাদের সঙ্গে কথা বলার, এই ভিউজ শেয়ার করারও প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাতে কি হয়, ছোট ছোট যে প্রবলেম গুলো আপনারাও শেয়ার করতে পারেন। না হলে যে ক্লাস লেকচার করিয়ে যায়, অফলাইন হলে কি প্রত্যেকের মুখাবব দেখা যায়, যে সে এই লেকচারটা পড়ছে কিনা, মনোযোগ দিয়ে শুনছে কিনা, দেখছে কিনা। এখানে দেখার কি কোনো সুযোগ আছে বলেন? শুনলে শুনছেন, না শুনলে নাই, আমি আমার মতো হয়তো বলে যাচ্ছি। তো এই জন্য আপনাদের আগ্রহী হতে হবে বেশি। আমি তো আবারও বললাম, ওই গুগল ফর্মে ওটা দেওয়া আমার হয়তো 5 থেকে 7 মিনিট হয়তো পরিশ্রম করতে হবে, এর বাইরে কিছু না। স্যার ওটা স্যার দেন স্যার, গুগল ফর্মে স্যার অবশ্যই না লাগবে স্যার দিয়ে, আমাদের। স্যার আমরা যদি খাতায় পরীক্ষা দেই তাহলে ওটা হবে কি, আমাদের লেখার স্পিডটাও মনে হয় ঠিক হবে। আমরা ওটা পিডিএফ করে আপনাকে দিয়ে দিলাম। ঠিক আছে, যে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কাদের উপর, আপনার। কিন্তু এই যে আমি এক কথাই বললাম, যে আপনারা যদি 20 জন সর্বনিম্ন যদি 20 জন একই প্যাটার্নে চলেন, যে না আমরা টিচারের কাছে আছি, আমরা এই টিচারের কাছ থেকে টিচারের যেটুকু আছে, বেস্ট যেটুকু আছে, আমি বলি না যে আপনি আমার ভেতর থেকে বের করে নিতে পারবেন। তো এই কাজটা আপনাদের করতে হবে। আমার হয়তো 10 মিনিট 20 মিনিট করে করে সময় যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো ফোনে পিডিএফ করে পাঠাই দিলে, সুন্দর করে স্ক্যান করে পাঠাই দিলে, আমি দেখে মার্কিং করে আপনারটা আলাদা করে পাঠাই দিব, এগুলোর কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমি আবারও বলছি, এটা আগ্রহ এবং এটাকে চালু রাখার দায়িত্ব আপনাদের। And কিভাবে এটাকে করবেন, রাজ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা করেন। আমার জায়গা থেকে আমি বলি যে আমার সর্বোচ্চটুকু দেওয়ারই আমি চেষ্টা করি। এবার মেহেদী বলেন তো, আগে আপনি তো প্রথম থেকে ছিলেন, আগের থেকে এই যে নতুন প্রশ্ন উত্তর ধরন, এই যে অনুশীলন এখানে যে অ্যাড করেছি লেকচারে, আগে লেকচারে ছিল? না স্যার, আগে আগের লেকচারে থেকে স্যার আপনার শীটগুলো ইমপ্রুভ হয়েছে এবং পড়ানোর ধরনটাও স্যার একটু বেটার হয়েছে। এটা কি, এটা যখন আমি যখন প্রতিনিয়ত পড়তেছি, তো আপনি যত ফৌজদারি কার্যবিধি যত পড়বেন, তত আপনার কি ধারণা ক্লিয়ার হবে না? আপনি 5% বুঝলে পরের দিন 6 হবে, পরের বার 7 হবে, এক্স্যাক্টলি তাই। এই নোটটা যখন আমি থার্ড টাইম পড়াতে যাব, আমার বিশ্বাস আমি এটাকে আরো বেস্ট বানাবো। তার মানে কি হবে, এই যে দেখেন যে 22-23 সাল পর্যন্ত এগুলো প্রশ্নগুলো আমি পেয়েছি, বাকি প্রশ্নগুলো কালেকশন আমার কাছে ছিল না, আমি ওগুলোকে অ্যাড করব, আপ টু ডেট করে ফেলবো। আপ টু ডেট করে ফেললে কি হবে, আমার আর তখন পরিশ্রম করা লাগবে না। তো এই জন্য স্যার এটা আপনারা আপনি স্যার গতবারও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়িয়েছিলেন, কিন্তু ওটা পরে, কিন্তু এটা স্যার একসাথেই হয়ে যাচ্ছে, এটা ভালো হচ্ছে বেশি। একসঙ্গে হলে কি আপনার বুঝতে সুবিধা হয়, যে এই ধারাটা থেকে এরকম ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছে, তাহলে একটা নলেজে থাকে, নলেজে থাকে, একটা গুরুত্ব থাকে। তো এটা আপনারা রাজভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি আবারও বলি যে আমার আন্তরিকতার কোনো ঘাটতি নেই, এবং আমি এটুকু আপনাদের সবসময় বলি যে আমি কোনো প্রস্তুতি ব্যতীত এই যে আপনাদের জন্য এই যেটা তৈরি করতে আমার তো কোনো সময় দিতে হয়েছে, এত কিছু তো আর রেডিমেড থাকে না, প্রশ্নগুলো তো খুঁজে নিয়ে এসে বসাতে হয়েছে, ওগুলোকে নিজে ছোট ছোট করে পয়েন্ট আকারে বানাতে হয়েছে। তো আমি বিশ্বাস করি যে আমি আপনাদের জন্য যতটুকু আমার সাধ্য আছে তার মধ্যে পরিশ্রম করে আপনাদের পড়ানোর চেষ্টা করি। আমার কাছে এমন কোনো জাদু মন্ত্র বিদ্যা নাই
যেগুলো দিয়ে আপনাদেরকে আমি ধরে ধরে খাইয়ে ফেলতে পারবো এবং সেটা আপনারা পরীক্ষার খাতে দিয়ে আসতে পারবে, এমন কিছু আমার কাছে নাই। কেউ যদি এই আশায় এখানে বসে থাকেন তাহলে ভুল ধারণার মধ্যে আছেন। আমার কাছে থাকতে হলে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করেই বের হতে হবে, এর বাইরে কিচ্ছু নেই। স্যার গতবার যখন পরীক্ষা দিয়েছি স্যার আপনার ক্লাসগুলো স্যার মানে মনে পড়ছে স্যার, আর এগুলার ভেতর দিকে স্যার কোশ্চেন আসছে, বাইরের দিকে স্যার একটা কোশ্চেন আসে না স্যার প্রিলিতে স্যার। না আসবে না, শোনেন রিটেনে এবার প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, এটা এটা অনস্বীকার্য। এবারে যে রিটেন প্রশ্নটা একটু ব্যতিক্রম হয়েছে, আপনারা দেখবেন, আপনারা নিজেও দেখেন যে প্যাটার্ন মিলাই দেখেন আগের প্রশ্নগুলোর সঙ্গে, একটি ব্যতিক্রম না? জি জি স্যার। স্যার, একটু একটু টাফ হয়েছে স্যার। একটু এটা এটা আরো হবে আমার মনে হয়। এটা কেন সামনে করছে ওরা? বিগত পিছনের দিকে চলে যাবে, সামনে বোর্ড পিছনের দিকে চলে যাবে, পিছনের প্যাটার্নে হবে। হ্যাঁ, তো এই কারণে দেখবেন যে দিন দিন প্রশ্নের হয়তো ধরনগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, আপনি মনে করবেন না যে আগের বারের প্রশ্নগুলো দেখেন তো এত সহজ হবে না। হ্যাঁ, প্রিলিতে হলেও রিটেনে আপনাকে আটকাবে। তো আমরা এই অবশ্যই প্রস্তুতি রাখবো। প্রস্তুতি রেখে যতই ওরা প্যাটার্ন চেঞ্জ করুক, আপনার যদি ভালো ধারণা থাকে অবশ্যই আপনি লিখতে পারবেন, এই কনফিডেন্স তৈরি করতে হবে। স্যার বই থেকেই আসছে, কোশ্চেনগুলো একটু কেমন যেন প্যাঁচানো ছিল, প্রশ্নটা বোঝাই যায় না যে এইটার উত্তর এইটা হবে। এই জন্য কি করতে হবে, বারবার বেশি বেশি প্রশ্ন করতে হবে। প্রশ্নগুলো ভেঙে বাজারে ভেঙে পড়তে হবে। অনেক বই আছে, বাজারে বইগুলো কালেক্ট করবেন, বেশি বেশি প্রশ্ন উত্তর পড়বেন। তা আমি আর বাড়াচ্ছি না, রাজ ভাই আপনার যদি কিছু বলার থাকে আপনি একটু বলেন, বলে শেষ করে আমি লিভ করছি। তো মেহেদী, আপনি ওকে স্যার নূর হোসেন কিছু মনে হয় বলেন। আপনার লেকচার শিটটা যতটুকু আছে আমাদেরকে ততটুকুই একটু দেন, তাতে হয়তো স্যার আমাদের একটু 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 ধৈর্য ধরতে হবে, নূর হোসেন একটু ধৈর্য ধরতে হবে। আপনারা শুনেন, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী একজন, এটা মনে করতে পারেন। হ্যাঁ, আমাদের ছোট্ট কিছু টেকনিক্যাল বিষয় আপনারা নিজেরাও বোঝেন, এই সকল কারণে ওটা রাজভাই ডিল করে, রাজভাই আরো বেশি ভালো বোঝে, এই সকল কারণে আমি ওই জিনিসটা এখনো ছেড়ে দেই নাই। কেমন? অবশ্যই আপনাদের আমি দিয়ে দেবো, এগুলো আমি কিসের জন্য বানিয়েছি। আচ্ছা, এই বিষয়ে কথা বলছি। ঠিক আছে, আর কিছু নূর? যদি না থাকে তাহলে আমি শেষ করব। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। রেকর্ডিংটা অফ করে দিই, থামেন।